দেখে নেব খেলার সময় শিরোনাম। আবারও নাজমুল হোসেন শান্তর হাতে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। অধিনায়কত্বে থাকবেন 2027 সাল পর্যন্ত। বিসিবি কর্তাদের অনুরোধেই রাজি হয়েছেন দায়িত্ব নিতে। স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে, এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। ক্রিকেট অপারেশনসের ওপর থাকবে না কোনো ছায়া কমিটি, বললেন ফাহিম। বড় সিদ্ধান্তে মতামত দিতে পারেন বোর্ডে থাকা সাবেক ক্রিকেটাররা। প্রত্যাশার চাপে ব্যর্থ হচ্ছেন জাকির। বয়সভিত্তিক পর্যায়ে গুরুত্ব দিলেই তৈরি হবে দেশের ক্রিকেটের শক্তিশালী কাঠামো, মন্তব্য বিসিবি পরিচালক আসিফ আকবরের। জানুয়ারিতে শুরু করতে চান চট্টগ্রাম লিগ। নারী বিশ্বকাপের ফাইনালে কাল সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। প্রথম শিরোপার স্বপ্নে বিভোর স্মৃতি হারমানপ্রীতরা। টিকিট নিয়ে হাহাকার। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। আরও একবার শান্ততে আস্থা খুঁজে পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন কারো হাতে নয়, বুঝিয়ে শুনিয়ে নাজমুল হোসেন শান্তকেই ফিরিয়ে আনা হলো পুরনো পদে। 2025 থেকে 2027 পর্যন্ত চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরোটা সময় তার হাতেই থাকবে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এদিকে আবারও দায়িত্ব নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন শান্ত। সালটা 2023। সাকিব আল হাসানের হাত থেকে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তর কাছে। শুরুটা টেস্ট দিয়ে হলেও এক পর্যায়ে সাকিবের পর বাংলাদেশের 3 ফরম্যাটের দায়িত্বই পান শান্ত। মনে হচ্ছিল দারুণ কিছুর দিকে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু বছর না ঘুরতেই ছন্দপতন। টি-20-র ফর্মটা ভালো না থাকায় নিচ থেকেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেন শান্ত। কিন্তু ওয়ানডে টেস্টটা চলছিল বেশ ভালোভাবে। অন্তত সাদা পোশাকে তাকে টেক্কা দেওয়ার মতো ছিল না কেউ। কিন্তু ওই যে বাংলাদেশ ক্রিকেটের চিরাচরিত স্বভাব, বেশি ভালো এখানে ভালো না, নজর লাগে শান্তর ক্যাপ্টেন্সিতে। হুট করে তাকে না জানিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে ওয়ানডে ক্যাপ্টেন্সি কেড়ে নেয় ক্রিকেট অপারেশনস। শান্তর জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হয় মিরাজের হাতে। এরপর চারদিকে নানা সমালোচনা হলেও একেবারে চুপ ছিলেন শান্ত। পরে 28 জুন লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে হুট করেই সাদা পোশাকের দায়িত্বটা ছেড়ে দেন তিনি। বোঝা যায় অভিমান জমে পাহাড় হয়ে গিয়েছিল, যার প্রতিফলনই ঘটেছিল সেই সংবাদ সম্মেলনে। তবে শান্ত ছেড়ে দিলেও তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলেননি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বরং বারবারই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তিনি। কিন্তু অভিমান ভাঙানো যায়নি শান্তর। বাধ্য হয়ে হন্যে হয়ে নতুন অধিনায়ক খুঁজে বেরিয়েছে বিসিবি, কিন্তু রাজি করানো যায়নি সাবেক ক্যাপ্টেন মুমিনুলকে। মিরাজ এবং লিটন ভাবনাতে থাকলেও তাদের উপর শতভাগ আস্থা পাচ্ছিল না বোর্ড কর্তারা। বাধ্য হয়ে আবারও শান্তর শরণাপন্ন হন আমিনুল ইসলাম বুলবুল। নাজমুল আবেদিন ফাহিমকে দিয়ে কয়েক দফায় বোঝান এই টপ অর্ডার ব্যাটারকে। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদও চেষ্টা করেছেন নিজের মতো করে। অবশেষে সবার অনুরোধে আবারও ফিরলেন শান্ত। তবে এবার আর অল্প সময় নয়, বেশ লম্বা সময়ের জন্য আসলেন 27 বছর বয়সী ক্রিকেটার। 2025 থেকে 2027 পর্যন্ত আইসিসির চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো চক্রতেই তিনি অধিনায়ক হিসেবে থাকবেন বাংলাদেশের। নতুন করে পুরানো দায়িত্ব নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন শান্ত। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেয়া আমার জীবনের সবচেয়ে বড় গৌরবের বিষয়। আমি আমার ওপর দেয়া দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এই দলটা নেতৃত্ব দেয়া সবসময় আনন্দের। আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য ইতিবাচক কিছু সময় অপেক্ষা করছে। আমরা এই মাসের শেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য অপেক্ষায় আছি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়ের শুরু। নভেম্বরের 11 তারিখ সিলেটে আয়ারল্যান্ড টেস্ট দিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিসিবির স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করে ক্রিকেট অপারেশনসের ওপর কোনো ছায়া কমিটি থাকবে না। তবে বিদেশি কোচ কিংবা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের নিয়ে পরামর্শ কমিটি গঠন করা হতে পারে, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। টি-20 দলের পারফরমেন্সে আশাহত এই বোর্ড পরিচালক। প্রত্যাশার চাপেই জাকের আলী ব্যর্থ হচ্ছেন বলেও মত তার। এককভাবে ক্রিক অপসের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমে খবর এসেছে তার উপর ছায়া কমিটি করতে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এমন দাবি উড়িয়ে দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই। বিসিবিরই প্রত্যেকটা কমিটিতে স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে, এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে, অনেক বল না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং
তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে, যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই। অন্যের খবরদারি উড়িয়ে দিলেও ঠিকঠাক পারফর্ম করতে পারছে না তার তত্ত্বাবধানে থাকা জাতীয় দল। বিষয়টি মেনে নিয়েছেন ফাহিম নিজেও। সম্প্রতি টি-20তে ব্যর্থতা নিয়ে হতাশ তিনি। বিশ্রামের পর নতুন শুরুর প্রত্যাশা তার। লাস্ট টি20 সিরিজটা কিছুটা আমাদের কনসিস্টেন্সির ওই জায়গাটাতে দেখলাম কিছুটা বাধা পড়লো, কিছুটা হতাশার। বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল, সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম। জাকের আলীকে নিয়ে বড় প্রত্যাশা থাকলেও একেবারে ব্যর্থ এই ব্যাটার। ফাহিমের দাবি জাকের কিছুটা মানসিক চাপে আছেন। জাতীয় দলের সঙ্গে মনোবিদ যুক্ত করার কথা থাকলেও সময় লাগছে যে নিয়োগ প্রক্রিয়ায়। সহসাই নতুন ব্যাটিং কোচও পাচ্ছেন না লিটন শান্তরা। মনোবিদের ব্যাপার যেটা, ওটা প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু শেষে গিয়ে যার সাথে আমাদের আলাপ হয়েছিল তার কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল, শেষে এসে সেই শর্তটার সাথে সে রাজি হতে পারেনি। ব্যাটিং কোচের ব্যাপারটা যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ব্যাপারটাকে আরও কতটা বিস্তৃত করা যায়, বা আমাদের ব্যাটারদের জন্য হোক, দলের জন্য, আর কোথায় আরও আমরা ভ্যালু অ্যাড করার জন্য আমরা টেকনিক্যালও করতে পারি না, এমন কেউ আলোচনায় নেই। কিন্তু আমাদের চিন্তায় আছে যে এটাকে আমরা কি করে আরো সুন্দরভাবে সাজাতে পারি। টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটাররা অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। লিটন এমন দাবি করলেও তার সঙ্গে একমত নন ফাহিম। তাদেরকে নিয়েই শুধু খেলাচ্ছি, হঠাৎ যদি কোনো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বয়সভিত্তিক পর্যায়ে গুরুত্ব দিলেই তৈরি হবে দেশের ক্রিকেটের শক্তিশালী কাঠামো। এবার সে দায়িত্বটাই নবনির্বাচিত পরিচালক আসিফ আকবরের কাঁধে। সময় সংবাদে জানিয়েছেন এই লেভেলের ক্রিকেট নিয়ে তার পরিকল্পনার কথা। এছাড়া চট্টলার ক্রিকেট লিগ নিয়েও সোচ্চার এই বিসিবি পরিচালক। জানুয়ারিতেই লিগ শুরু করতে চান। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তামিম হোসেন। বেসিক একটা প্রপার গাইডলাইনে না ফেলতে পারেন, তাহলে তো আপনার আসলে হঠাৎ করে প্লেয়ার আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্লেয়ারদের। আসিফ আকবর কথাটা মজার ছলে বললেও এই কথার ভেতরেই লুকিয়ে আছে বাস্তবতা। ভিত্তি মজবুত না হলে ভবিষ্যতের সাফল্য অনিশ্চিত। এ জায়গাতে অনিয়মের গল্প শোনা গেছে বহুবারই, অথচ এখান থেকেই তৈরি হওয়ার কথা দেশের ক্রিকেটের শক্তিশালী পাইপলাইন। কিন্তু ফলাফল সবার সামনে। দেশসেরা গায়ক এবার সেখানেই আনতে চান পরিবর্তন। আমার প্ল্যান হচ্ছে ডিসেন্ট্রালাইজ করে ফেলা, যে আমরা যেমন মিশন শুরু করব এজ লেভেল এবং এগুলো বান্দরবান থেকে শুরু করতেছি, আমরা খাগড়াছড়ি, রাঙ্গামাটি হয়ে আমরা কক্সবাজার হয়ে আবার জয়পুরহাট থেকে শুরু করে আমরা পঞ্চগড় পর্যন্ত যাব। এই মুভমেন্টটা আমরা করবো এই কারণে, একাডেমিগুলোকে টার্গেট করে। কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রাইভেট একাডেমি আছে, যারা যেখানে ক্রিকেট ক্লিনিক বলে, কেউ বলে একাডেমি বলে। তো একাডেমি কাপের একটা প্ল্যান চলছে। আমি বুলবুল ভাইকে অলরেডি প্রপোজাল দিয়েছি। এটা নিয়ে আমরা আমাদের আহসান ইকবাল ভাই, আবির ভাইয়ের সাথে কথা হয়েছে, যেহেতু ওনারও মাঠ আছে, চিটাগাং বড় মাঠ আছে, আমরা কিছু মাঠের সন্ধানেও আছি। তো কীভাবে মাঠ পাওয়া যায়, কিংবা আন্ডার-13 বা আন্ডার-15 করার জন্য তো আমাদের এত বড় মাঠের দরকারও নেই। আবার স্টেডিয়ামে অনেক ক্যাচাল থাকে, পারমিশনের ব্যাপার থাকে, এটা ওইটা আমলাতান্ত্রিক জটিলতা। তো আমরা যেগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুগুলো বাদ দিয়ে একাডেমিগুলো কিন্তু আসলে প্লেয়ার প্রোভাইড করে, আপনার স্কুলে বলেন, কলেজে বা কিংবা লিগে, লোকাল লিগে। তো আমরা ডিরেক্ট কেন একাডেমিতে যাবো না, তো সেই প্ল্যান নিয়ে আমরা কাজ করছি। দেশে ফিরে প্রথমবারের মতো পাওয়া দায়িত্ব বুঝে নেয়ার পরদিনই চট্টগ্রামে হাজির এই পরিচালক। ম্যাচ শেষে চট্টলার মাঠ কর্মীদের সঙ্গেও আলাপচারিতায় মাতেন আসিফ। শোনেন তাদের সুযোগ সুবিধার কথা। তবে এখানে সবচেয়ে বেশি সমস্যায় স্থানীয় ক্রিকেটাররা। দেশের দ্বিতীয় সেরা লিগের নেই ধারাবাহিকতা, গেল বছর হয়নি কোনো খেলা। ডিসেম্বরের মধ্যে ফুটবলের কাজগুলো শেষ করার একটা প্রক্রিয়া আছে, তারপরে চিটাগাং লিগটা শুরু হবে। তো উনি তো তাও একটা আশার আলো পেয়েছেন যে চিটাগাং লিগটা শুরু হবে। আমার তো কুমিল্লা 6 বছর লিগই হয় না, লিগ হলে ফাইনাল হয় না। তো লিগে ফাইনাল কেন? কারণ ওই লিগ যে কথাটা, এটা কখনো কখনো গ্রুপে ফেলে দেয়। তো আসলে বেসিক্যালি কোনো কিছুই হচ্ছে না। আপনি যদি ঢাকা থেকে শপথ মুস্তাফিজ সাতক্ষীরা থেকে আসছে, বা বিভিন্ন ওই শরীফুল আসছে পঞ্চগড় থেকে, তো এভাবে তো ট্যালেন্ট আসে। দেশের ক্রিকেট নিয়ে অনেকেই গেয়েছেন গান। তবে 2003 সালে আসিফের গাওয়া সেই বেশ সাবাস বাংলাদেশ গানটা 2 দশক পরেও এখনো গেঁথে আছে সবার মনে। নবনির্বাচিত পরিচালকের কাছে জানতে চাওয়া, ক্রিকেটে নতুন কোনো গান নিয়ে আনবেন তিনি? গান একটাই, ওটা থাকুক, ওটাই বাজুক। ওটা হয়তো অনেক আগে সাউন্ড, তো 2004 সালে আমরা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটের প্রথম থিম সং হিসেবে। তো এটাকে হয়তো আমরা সাউন্ডটাকে আবার নতুন ভাবে করতে পারি, এটাই হয়তো গাইতে পারি আর কি। আবার তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। নারী বিশ্বকাপের খবর। ফাইনালের টিকিট নিয়ে তুলকালাম। প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে ভারত।
এমন প্রত্যাশায় স্বাগতিক দর্শকদের মাঝে টিকিটের চাহিদা তুঙ্গে সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে লড়বে হারমনপ্রীত কৌরের দল। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কাল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। ভারতের মতো প্রথম শিরোপার হাতছানি সাউথ আফ্রিকার সামনেও গোটা আসর জুড়ে দারুণ ক্রিকেট খেলেছে প্রোটিয়ারা। তবে সেমিফাইনালে ভারতীয়দের পারফরমেন্সে আত্মবিশ্বাসী বেশি স্বাগতিক দর্শকরা। ফাইনালের টিকিটের দাম পৌঁছেছে 1.5 লাখ রুপি পর্যন্ত। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, অফলাইনেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে ভারত, এর আগে 2005 ও 2017-তে হৃদয় ভেঙেছিল তাদের। 3 ফাইনাল খেলা কোনো দল এখন পর্যন্ত শিরোপাহীন নেই ভারতের সামনে, তাই বড় সুযোগ আক্ষেপ ঘোচানোর। তবে মুখোমুখি পরিসংখ্যানে প্রোটিয়ারা কিছুটা এগিয়ে থাকবে। ভারতের শক্তির জায়গা হোম ক্রাউড আর পরিচিত কন্ডিশন। স্পেন ক্লাব ফুটবলের খবর, লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু রাত 2টায়। অন্যদিকে একই সময়ে মাঠে নামবে ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে অলরেড টানা 2 হারে বিপর্যস্ত আর্নে স্লটের দল। জয় তুলে নিতে চায় যে কোনো মূল্যে। সান্তিয়াগো বার্নাবুতে এল ক্লাসিকো জয়ের স্মৃতি এখনো দগদগে। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে 4 ম্যাচ পর জয়ের সুখ স্মৃতি স্বস্তি বয়ে এনেছে রিয়াল শিবিরে। শিরোপা পুনরুদ্ধারের মিশনে এগিয়ে রয়েছে লস ব্লাঙ্কোস। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। টেবিলের 2-এ থাকা বার্সেলোনার চেয়ে 5 পয়েন্ট এগিয়ে সাবির দল। শীর্ষস্থান মজবুত করতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। তবে এল ক্লাসিকোতে ভিনিসিয়াস জুনিয়রের আচরণ নতুন করে জন্ম দিয়েছিল বিতর্কের। যদিও বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন ভিনি, যার জন্য ভ্যালেন্সিয়ার ম্যাচের আগে ভিনিকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ। ভিনি তার সততা দেখিয়েছে। সে হৃদয় থেকে বলেছে এই ক্লাবটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় বিষয়, সে সতীর্থ, ক্লাব ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছে। আমি তার উপর সন্তুষ্ট। বিষয়টি আমরা প্রথম ট্রেনিং সেশনে মিটমাট করে ফেলেছি। আমাদের এখন একটাই লক্ষ্য, ভ্যালেন্সিয়ার বিপক্ষে 3 পয়েন্ট তুলে নেওয়া। লা লিগার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে নিয়ে অবশ্য সতর্ক রিয়াল কোচ। ক্লাবটির বিপক্ষে শেষ 3 দেখায় মাত্র 1 জয় পেয়েছে লস ব্লাঙ্কোস। শুরুর একাদশে দেখা যেতে পারে এমবাপে, ভিনিসিয়াস, মাস্তান্তুনোকে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। এদিকে ইপিএলে জয় ফিরতে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। শেষ 7 ম্যাচে মাত্র 1 জয়ে বিপর্যস্ত অলরেডরা। এরই মধ্যে ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন, অ্যাস্টন ভিলার বিপক্ষে এই ম্যাচ হারলে চাকরি হারাতে পারেন লিভারপুল কোচ আর্নে স্লট। ইপিএলে টানা 4 হারে পয়েন্ট টেবিলের 7-এ অবস্থান করছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে লিগ কাপ থেকে বাদ পড়ায় আত্মবিশ্বাসও তলানিতে ঠেকেছে আর্নে স্লটের শিষ্যদের। সেই সঙ্গে বেড়েছে ইনজুরি সমস্যাও। ভিলার বিপক্ষে পাওয়া যাবে না আলেকজান্ডার ইজাক ও গোলরক্ষক অ্যালিসন বেকারকে। আমাদের দলটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। সবাই জয়ের জন্য চেষ্টা করছে। অ্যাস্টন ভিলার বিপক্ষে আমাদের জয় পেতে হবে। খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট, তবে কিছু ইনজুরি সমস্যা রয়েছে। ইজাক ও এলিসনকে আমরা পাচ্ছি না, এটা নিশ্চিত। তবে গ্রেভেনবিচ ফিরেছে, মধ্যমাঠে আমাদের শক্তি বেড়েছে। তবে ভিলাকে হারানো সহজ হবে না লিভারপুলের জন্য। টানা 4 জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এমি মার্তিনেজের দল। যদিও প্রিমিয়ার লিগে শেষ 4 দেখায় ভিলার বিপক্ষে 2 জয় পেয়েছে লিভারপুল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাতে মাঠে নামবে বার্সেলোনা। কাতালানদের প্রতিপক্ষ এলচে। ম্যাচ শুরু রোববার রাত 11:30টায়। এদিকে ইপিএলে বোর্নমাউথের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে এই ম্যাচে জিততে মরিয়া সিটিজেনরা। এতিহাদে ম্যাচ গড়াবে রাত 10:30টায়। এল ক্লাসিকো হারের ক্ষত এখনও দগদগে বার্সেলোনার। রিয়ালের বিপক্ষে টানা 4 ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামলেও এবার শেষ হাসি ছিল লস ব্লাঙ্কোদের। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বার্সার। মৌসুমের শুরুটা দারুণভাবে করলেও সময়ের ব্যবধানে রং হারাচ্ছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের সঙ্গে শিরোপা রেইসে দিন দিন পিছিয়ে পড়ছে কাতালানরা। পয়েন্ট টেবিলের লড়াইয়ে লস ব্লাঙ্কোদের পেছনে ফেলা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে বার্সার জন্য। তবে টেবিলের শীর্ষস্থান দখল করাটা বেশ কঠিন কাতালানদের জন্য। সে লক্ষ্যে বার্সার সামনে বড় বাধার নাম লম্বা ইনজুরি তালিকা। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের কে নেই এই লিস্টে? দানি ওলমো, টের স্টেগেন, গাবি, পেদ্রি, রাফিনিয়া, গার্সিয়া, ক্রিস্টেনসেন চোট আক্রান্ত, যার ফলস্বরূপ মাঠের পারফরমেন্স ভালো হচ্ছে না বার্সার। জয় হার মিলেই সময় কাটছে। বাজে সময় কাটিয়ে উঠতে এবার পূর্ণ 3 পয়েন্টের লক্ষ্য হ্যান্সি ফ্লিকের দলের।
বার্সার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল এলচে, যে দলটার বিপক্ষে অতীত পরিসংখ্যানে অনেক এগিয়ে ফ্লিক বাহিনী। দু দলের শেষ 13 দেখায় এক ম্যাচে ড্র ছাড়া বাকি সব ম্যাচে হার সঙ্গী করেছে এলচে। পয়েন্ট টেবিলের 9-এ থাকা দলটার বিপক্ষে এবার জয়ের জন্য মুখিয়ে বার্সা। ইনজুরি মুক্ত দল নিয়ে জয় তুলে ইতিহাস বদলাতে চাইবে এলচেও। এদিকে ইপিএলে বাজে সময় কাটানো ম্যানচেস্টার সিটির সামনে বড় চ্যালেঞ্জ। বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে গার্দিওলার দল। চলতি মৌসুমে ছন্দে থাকা বোর্নমাউথ নবম রাউন্ড পর্যন্ত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ছিল। তাদের চেয়ে 2 পয়েন্ট কম ছিল সিটির। মুখোমুখি পরিসংখ্যানে সিটির 17 জয়ের বিপরীতে বোর্নমাউথের আছে মোটে একটি জয়। যদিও সেসব ইতিহাস ভুলে এই ম্যাচ জিততেই চোখ থাকবে দু দলের। সিটির ঘরের মাঠে ম্যাচ, সঙ্গে আছে ইনজুরি মুক্ত স্কোয়াড। তারপরও ম্যাচটা সহজ হবে না সিটির জন্য। তাজিন খন্দকার, সময় সংবাদ। আসন্ন স্পোর্টস অলিম্পিক ও কমনওয়েলথ গেমস সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। এই দুই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস। ফিফা স্পোর্টস ন্যাশনাল কোয়ালিফায়ার্সের আগে আরও কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করতে চায় সংগঠনটি। যারা একসময় শখের বশে অনলাইনে গেমে ব্যস্ত থাকত তারাই খুঁজে পায় নতুন সম্ভাবনা। এরপর ফিফা স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের স্পোর্টস যুগে প্রবেশে তৈরি হয় সম্ভাবনা। স্পোর্টস ফিফা সামনে রেখে ন্যাশনাল কোয়ালিফায়ার্সের প্রাথমিক রাউন্ডে দেখা মিলেছে ইতিবাচক সাড়া। এবার স্পোর্টস অলিম্পিক ও কমনওয়েলথ গেম সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। এই দুই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস। মানে একটা গেম, একটা স্পোর্টস, একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্টের আন্ডারে 26টা গেম একটা স্পোর্টসের আন্ডারে। তো কেন এটার জন্য আলাদা একটা অলিম্পিক হবে না? অলিম্পিক তো অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে আপনার ইলেকট্রনিক স্পোর্টসের জন্য। অলিম্পিক তো আলাদাভাবে হচ্ছে সৌদি আরবে, শুধু স্পোর্টসের জন্য অলিম্পিক হচ্ছে, যেটা 2007 একবার ট্রাই করেছিল, ফেল হয়েছিল ডিউ টু সাম গেমস। ও কমনওয়েলথ গেমস তো প্রত্যেক 2 বছর পর পর হয়, যেটা নিয়ম। অলিম্পিকও সেম। সো আমরা দুইটাতে পার্টিসিপেট করি, দুইটা তো ইন্টারন্যাশনাল সেগমেন্ট। ফিফা স্পোর্টস বিশ্বকাপের ন্যাশনাল কোয়ালিফায়ার্সের আগে আরও বেশ কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করতে চায় স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমরা হয়তো একটা ঘরোয়া লিগ সিস্টেম চালু করার প্ল্যান করছি, যাতে করে প্লেয়াররা বেশি প্র্যাকটিস করতে পারে। অ্যান্ড এটা হয়তো জানুয়ারি মাসে আমাদের একটা পরিকল্পনা আছে একটা লোকাল টুর্নামেন্ট করার, আমাদের ন্যাশনাল কোয়ালিফায়ার হওয়ার আগে। ন্যাশনাল কোয়ালিফায়ার হওয়ার আগে আমরা আরও 2 থেকে 3টা প্রাইভেট টুর্নামেন্ট আমরা করব। দেশের ক্রীড়াঙ্গনকে আরও সাফল্য এনে দিতে স্পোর্টস বেশ ভালো ভূমিকা রাখতে পারে বলে মনে করে সংগঠনটির প্রধান। আমাদের অনেক বেশি স্কোপ স্পোর্টসের থেকে স্পোর্টসে আমাদের মেডেল গেইন করা, কারণ আমরা যে পরিমাণ টাইটেল আমরা আসলে স্পোর্টসে পাই, এর থেকেও বেশি টাইটেল আমরা স্পোর্টসে পাই। অ্যান্ড স্পোর্টসের সাউথ এশিয়া রিজনের মধ্যে যদি আমরা বলি, আমরা ধরেন যে কটা কান্ট্রি আছে সাউথ এশিয়ার মধ্যে, আমি কান্ট্রির নাম নিব না, আমরা অলমোস্ট সেকেন্ড পর্যায়ে আছি। মার্কেট ক্যাপাসিটি থেকেও আছি, প্লেয়ার সেগমেন্টে আমরা আছি। স্পোর্টসকে এগিয়ে নিতে পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্প করার। সো ও তো এমনি চ্যাম্পিয়ন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। তৃতীয়বারের মতো কক্সবাজারে অনুষ্ঠিত হলো কক্সবাজার ম্যারাথন, যেখানে দেশি বিদেশি 1400 রানার অংশ নেন 4টি ক্যাটাগরিতে। এবারের প্রতিপাদ্য সুস্থতা ও সমুদ্রের জন্য প্রতিটি পদক্ষেপ। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন তরুণদের মধ্যে শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা এবং সমুদ্র সংরক্ষণ বিষয়ে সচেতনতা গড়ে তুলবে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ভোরের আলো ফুটে ওঠার আগেই প্রাণচাঞ্চল্য মুখর কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট। শত শত রানারের প্রস্তুতি দীর্ঘ দৌড়ের জন্য। কেউ স্ট্রেচিং করছেন, কেউ বা পায়ের জুতো বাঁধছেন আরও শক্ত করে। ভোর 4:30টায় শুরু হয় 42.2 কিলোমিটার মূল ম্যারাথন। লাবণী বিচ পয়েন্ট থেকে শুরু হয়ে রানাররা অতিক্রম করেন হলিডের মোড়, থানা রোড, খরুশকুল, পোকখালী ও ইসলামপুরের খান বিচ এলাকা। এরপর আবারও লাবণী সৈকতে ফিনিশ লাইন। মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে দৌড়াতে পেরে দারুণ খুশি অংশগ্রহণকারীরা। সমাজকে সুস্থ রাখার জন্য, মাদকমুক্ত রাখার জন্য রানটা খুব 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 জরুরি। আমাদের যে রকমের ট্যাবুগুলা সমাজে আসছে, বিভিন্ন অবস্ট্রাগল আসছে, আসলে এগুলা থেকে দূরে রাখার জন্য একটাই উপায়, পজিটিভ অ্যাক্টিভিটির সাথে থাকা। আমরা মনে করি যে রানের থেকে বড় পজিটিভ অ্যাক্টিভিটি আর কিছু হতে পারে না। যদি স্বাস্থ্য সুন্দর রাখতে চাই, সুস্থ থাকতে চাই, দৌড়ের উপরে কোনো ওষুধ নাই, অবশ্যই রান করা দরকার। ওয়েদার অনেক সুন্দর, সো আই এম এনজয়িং ইট আ লট।
এই ম্যারাথনে অনেক দৌড়বিদদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। ইসরায়েলি আগ্রাসনে অস্তিত্বের লড়াই চালিয়ে যাওয়ায় দেশটির জন্য যেন ভালোবাসার বার্তা পাঠান তারা। একটা মেসেজ দিতে বাংলাদেশের পক্ষ থেকে এবং একজন মুসলিম হিসেবে যে এই ফিলিস্তিন শহর মুক্ত হোক ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে। এই ইসরায়েলি বাহিনীর অগ্রাসনের বিরুদ্ধে আমরা সব সময় সব জায়গায় প্রতিবাদ জানাবো। এই ফিলিস্তিনি পতাকা বহন করা আজকে এই ম্যারাথনে আমার এটাই তার স্পষ্ট বার্তা। সুন্দর প্রকৃতি, ইতিবাচক বার্তা আর উৎসবের আমেজে কক্সবাজারের এই ম্যারাথন হয়ে উঠেছে সুস্থতা ও সচেতনতার এক প্রাণবন্ত উৎসব। এটি তরুণদের মধ্যে শরীরচর্চার আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমুদ্র সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছে আয়োজকরা। এটাকে ফোকাস করে রানারদেরকে কক্সবাজারে পর্যটনমুখী হওয়ার জন্য তাদের কক্সবাজার শহর যে শুধুমাত্র পর্যটন শহর না, এটা এখানে একটা রানিংয়ের একটা হাব হইতে পারে। ইন্টারন্যাশনাল যে বার্লিন ম্যারাথন থেকে শুরু করে যে হায়দ্রাবাদ ম্যারাথন থেকে শুরু যে ম্যারাথনগুলো হয়, ওয়ার্ল্ডের বেস্ট ম্যারাথনগুলো, আসলে ওইটা এই ধরনের একটা স্পটেই পৃথিবীব্যাপী হয়। তো আমরা আসলে কক্সবাজারে রানিংটাকে জনপ্রিয় করার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ম্যারাথন শুধুমাত্র একটা দৌড় না, এটা একটা উদ্যম, প্রচেষ্টা, কোনো কাজের সাথে লেগে থাকা, নিজেকে নতুন করে উদ্ভাবন করার জন্য এটা একটা মানসিক আমি বলবো। এবারে কক্সবাজার ম্যারাথনের 4 ক্যাটাগরির মধ্যে বিশেষ আকর্ষণ ছিল শিশুদের নিয়ে 2.5 কিলোমিটার দৌড়, যেখানে অংশ নেয় শতাধিক প্রতিযোগী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীতে হয়ে গেল 21তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। এতে অংশ নেন 12 নারীসহ 35 সাঁতারু। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ আর নারী গ্রুপে প্রথম হয়েছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। 21তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার পুরুষ গ্রুপে 10 কিলোমিটার দূরত্বে 23 সাঁতারু অংশ নেন নারায়ণগঞ্জের বক্তাবলী লংঘাটের বুড়িগঙ্গা নদী থেকে। আর বুড়িগঙ্গার চর গগনগর পয়েন্ট থেকে 7 কিলোমিটার দূরত্বে অংশ নেন নারী সাঁতারুরা। বুড়িগঙ্গার বুক চিরে সাঁতারুরা ধলেশ্বরী নদীতে আসেন, এরপর মুক্তারপুর সেতুর নিচ দিয়ে মুন্সিগঞ্জ লংঘাট এলাকায় এসে শেষ করেন। প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ও নারী গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। জাতীয় পর্যায়ে সাফল্য তাদের স্বপ্ন দেখাচ্ছে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার। আর্থিক অনুদান দিয়ে আমাকে যেন ইংলিশ চ্যানেলে পাঠানো হয়, সেই সুযোগ সুবিধা এবং সেই ট্রেনিং দেওয়া হয়। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ইচ্ছা আছে। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ব্রজেন দাস ও মোশাররফ হোসেন খানের স্মৃতি বিজড়িত মুন্সিগঞ্জ এবং পাশের জেলা নারায়ণগঞ্জের বিপুল দর্শক উপভোগ করেন এই প্রতিযোগিতা। তবে কলকারখানার কেমিক্যাল সহ নানা বর্জ্য থেকে নদীর পানি ও পরিবেশ রক্ষার দাবি জানান তারা। অনেকে প্রথমবারের মতো অংশ নিয়ে জানান উচ্ছ্বাসের কথা। সেনাবাহিনীকে যে এই চ্যাম্পিয়ন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন করতে পারছি, এটা আমার জন্য খুব বড় পাওয়া। এরকম একটা আনন্দ মুহূর্ত দেওয়ার জন্য মুন্সিগঞ্জকে আমরা এই সাঁতার ফেডারেশন এবং নৌবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান। সাঁতারের ঐতিহ্য ধারণকারী মুন্সিগঞ্জে সাঁতারের ট্রেনিং কোর্স চালু করার কথা জানান তিনি। সাঁতারের গৌরব ফিরিয়ে আনতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। 200 জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছি এবং তাদের জন্য 2 বছরের একটা প্রশিক্ষণের জন্য আয়োজন করা হবে। একই সাথে তারা তাদের পড়াশোনাও চালিয়ে যাবে, সেভাবে তাদেরকে আমাদের ঢাকার যে নৌবাহিনী স্কুল আছে সেই স্কুলে তাদেরকে ভর্তি করিয়ে দেওয়া হবে। সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে পুরস্কারের বাইরেও অতিরিক্ত 10,000 টাকা করে বোনাস ঘোষণা করা হয়। এবারের জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় 35 জন অংশ নিয়েছেন, এর মধ্যে 12 জন নারী। তারা একে একে এন্ডিং পয়েন্টে পৌঁছানোর পর উৎসুক জনতা তাদের অভিনন্দন জানাচ্ছেন। মুন্সিগঞ্জের লংঘাট এলাকা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর নূরনগর গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। খেলা দেখতে মাঠে হাজির হন কয়েক হাজার দর্শক। উত্তেজনাপূর্ণ ফাইনালে চ্যাম্পিয়ন হয় গঙ্গানগর ফুটবল একাদশ। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
মাঠে হাজারো দর্শকের উপস্থিতি জানান দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ভাটি অঞ্চলে ফুটবল এখনো কতটা জনপ্রিয়। শরতের পরন্ত বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর খেলা মাঠে নূরনগর গ্রামবাসী আয়োজনে অনুষ্ঠিত হয় ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, যেখানে মুখোমুখি হয় বিদ্যাকূট ফুটবল একাদশ এবং গঙ্গানগর ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ ফাইনাল দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী হাজারো দর্শক। এ সময় তারা সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় গ্রাম বাংলায় বেশি হয় এমন আয়োজনের দাবি জানান। জনগণ অত্যন্ত খুশি এবং আনন্দ সহিত সুশৃঙ্খলভাবে খেলাটা উপভোগ করতেছেন। আমি চাই সবসময় যেন এরকম একটা টুর্নামেন্ট হয় এই শিবপুরের হাই স্কুলের মাঠে। সামনে বছর এরকম একটা খেলা যে আমরা আশাবাদী। মাদক থেকে দূরে থাকতে ফুটবল খেলার বিকল্প নেই বলে জানান অংশগ্রহণকারীরা। গ্রাম অঞ্চল থেকে যে খেলাগুলো হয় এই রকম টুর্নামেন্ট এবং খেপে প্লেয়ার গুলাকে একটু সুযোগ দিয়ে ভালো পর্যায়ে এবং রিচার্জ করে এবং এটাকে যে নার্সিং করে ভালো প্লেয়ার বানায়, এটা আমি চাই। প্রতিটা জেলায় প্রতিটা অঙ্গনে যাতে ফুটবল খেলা ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা বড় বড় যাতে টুর্নামেন্ট শুরু হয়, এতে করে কি হবে যুব সমাজ মাদকের ভিতর না যেয়ে মাঠে আসবে, খেলবে। গ্রামাঞ্চলে আরো বেশি ফুটবল খেলার আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ফাইনাল খেলার প্রধান অতিথি। স্কুল, কলেজ এবং ইউনিয়ন ভিত্তিক আমরা যদি টুর্নামেন্টস এবং আপনার এক্সট্রা কারিকুলামের জন্য স্পোর্টস অ্যাক্টিভিটিগুলোকে যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি, এইটার ভালো রেজাল্ট আমরা কারিকুলামেও পাবো, জাতীয় পর্যায়ে পাবো, ক্রীড়া জগতেও পাবো। বিদ্যাকূট ফুটবল একাদশকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গঙ্গানগর ফুটবল একাদশ। টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করেন। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মাদক, বাল্যবিবাহ আর যৌন হয়রানিকে লাল কার্ড দেখানোর মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে শুরু হলো ফরিদগঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যেখানে প্রত্যেক খেলোয়াড়ের বয়স 14 থেকে 20 বছরের মধ্যে। প্রথম দিনই ছিল দর্শকের উপচে পড়া ভিড়। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চাঁদপুরের ফরিদগঞ্জ এয়ার পাইলট হাই স্কুল মাঠ, চারপাশ দর্শকই কানায় কানায় পূর্ণ। ফরিদগঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মাঠে এত দর্শক সমাগম। প্রতিটি খেলোয়াড়ের বয়স 18 থেকে 20 বছর। যে বয়সের যুবকদের অনেকেই পড়াশোনা ছেড়ে সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়ে, তাই যুব সমাজকে সুশিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই টুর্নামেন্টের আয়োজন, যেখানে মূল স্লোগান ছিল আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খাজুরিয়া স্পোর্টস একাডেমি ও ফরিদগঞ্জ ব্যাচ 19। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হলেও 1-1 গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুদল। এদিকে টুর্নামেন্টের আয়োজক ও অতিথিরা বলেছেন, খেলাধুলা শুধু শারীরিক উৎকর্ষ নয়, নৈতিক শিক্ষা গ্রহণেও অনুপ্রাণিত করে। তাই এই ধরনের আয়োজন অব্যাহত রাখার পক্ষে তারা। মোরাল এডুকেশনটাকে সমাজের বিভিন্ন স্তরে যদি প্রসার ঘটানো যায় এবং আমাদের ছাত্রছাত্রীদের মাঝে যুব সমাজের মাঝে, এই কারণে খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলার মাধ্যমে সমাজে একটি ভালো মেসেজ যাবে যে না, আমাদের মাদক ছেড়ে কিশোর অপরাধী যারা অপরাধ ছেড়ে তারা ভালো পথে আসবে। ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমি নামে একটি সংগঠন প্রথমবারের মতো এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমি আয়োজিত উপজেলা 16টি দল নিয়ে এই টুর্নামেন্ট। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও নাজমুল হোসেন শান্তর হাতে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। অধিনায়ক করতে থাকবেন 2027 সাল পর্যন্ত। বিসিবি কর্তাদের অনুরোধেই রাজি হয়েছেন দায়িত্ব নিতে। স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে, তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। ক্রিকেট অপারেশনসের ওপর থাকবে না কোনো ছায়া কমিটি, বললেন ফাহিম। বড় সিদ্ধান্তে মতামত দিতে পারেন বোর্ডে থাকা সাবেক ক্রিকেটাররা। প্রত্যাশার চাপে ব্যর্থ হচ্ছেন জাকের। এই ছিল খেলার সময়। প্রবাসী সময়ের সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। ধন্যবাদ সাজিদ। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।